Hello friends, welcome to my channel Math with Devashish. I am Devashish Sarkar. Watch my video for knowing the best process to solve the problem. আজকে আমরা ম্যাথ WPKPর একটা ইম্পর্টেন্ট টপিক নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব সেটা আমরা শিখবো। এখান থেকে কিন্তু পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার থাকেই। এই সংখ্যা তত্ত্বের আমরা কিছু বেসিক কনসেপ্ট শিখবো এবং সেই কনসেপ্ট কাজে লাগে কিভাবে আমরা শর্ট ট্রিক তৈরি করি, যাতে সেই শর্ট ট্রিক ইউজ করে আমরা খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে নিতে পারি। সেগুলো আমরা শিখবো আজকের ক্লাসে। তো প্রথমে সেই নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্বের প্রথমে আমরা কি শিখবো? অঙ্ক, ডিজিট কি সবার প্রথমে আমরা এটা শিখবো। অঙ্ক ইংলিশে কি বলে? ডিজিট। যে সমস্ত চিহ্ন বা প্রতীক দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হয় তাদের কি বলে? তাদের অঙ্ক বলে। তাহলে ডিজিট কি কি? বাস্তবে সেই চিহ্ন কি কি সেগুলো আমরা দেখে নেব। বাস্তবে 10টি চিহ্নকে কি বলে? অঙ্ক বলে। সেগুলি কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক কি হলো? বাস্তবে আমাদের অঙ্ক। এই 10টাই হচ্ছে আমাদের বাস্তবে অঙ্ক। এগুলোকে ইংলিশে কি বলে? ডিজিট। এগুলোকে আমরা কাজে লাগিয়ে কি করি? সংখ্যাকে প্রকাশ করি। তাহলে সংখ্যা প্রকাশ করতে গেলে, নাম্বার প্রকাশ করতে গেলে আমাদের ডিজিটের দরকার। এটাই হচ্ছে আমাদের ডিজিট। নেক্সট তাহলে আমরা নাম্বার কি সেটা শিখবো, মানে সংখ্যা ইংলিশে কি বলে? নাম্বার। সেটা কি? এক বা একাধিক অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা কি দেখলাম? এক বা একাধিক অঙ্ক দিয়ে আমরা কি পাবো? সংখ্যা পাবো। তাহলে সংখ্যা কি? যেমন উদাহরণ নিয়ে নিচ্ছি 123। এটা আমাদের কি একটা সংখ্যা কি? 123 একটা আমাদের সংখ্যা, নাম্বার। কিন্তু এর মধ্যে আমাদের অঙ্ক কি কি আছে? একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। তার মানে আমরা এই অঙ্কগুলো দিয়ে নাম্বারকে প্রকাশ করতে পারছি। এই হচ্ছে আমাদের ডিজিট 0 থেকে 9 অবধি। আর সেই ডিজিটগুলো দিয়ে আমরা নাম্বার ফর্ম করতে পারি। নেক্সট তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো এখন। কি শিখবো? অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটা শিখবো। এখান থেকে কিন্তু পরীক্ষায় কখনো কখনো প্রশ্ন চলে আসে। অঙ্কের প্রকৃত মান এবং স্থানীয় মান, যেটাকে ইংলিশে কি বলে? ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু অফ ডিজিট। মানে কি? অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা জানবো প্রকৃত মানটা কি। প্রকৃত মান, কোনো অঙ্কের প্রকৃত মান বলতে কি বোঝায়? সেই অঙ্কটিকেই বোঝায়। কোনো অঙ্কের, লিখে নিচ্ছি, নোট করে নেবে সবাই। কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকেই বোঝায়। তাহলে আমরা কি দেখলাম? কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকেই বোঝায়। তাহলে দেখে নিচ্ছি, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝে নেব আমরা। যেমন 237, এটা কোনো একটা সংখ্যা। এই সংখ্যার অঙ্কগুলো কি কি? 2, 3, 7। যদি বলে 2-এর প্রকৃত মান কি, তাহলে এখানে 2-এর প্রকৃত মান কি? প্রকৃত মান সেই অঙ্কটি নিজেই 2ই হবে। যদি বলে 3-এর প্রকৃত মান কি, 3-এর প্রকৃত মান কি হবে? 3 নিজেই হবে, এই অঙ্কটি হবে, 3ই হবে। নেক্সট এরপরে আমরা শিখব স্থানীয় মান, যেটা হচ্ছে স্থান, মানে প্লেস ভ্যালু কি সেটা আমরা শিখব। স্থানীয় মান যেটাকে ইংলিশে কি বলে? প্লেস ভ্যালু।
এটাকে ইংলিশে কী বলে, প্লেস ভ্যালু। তাহলে এটা আমরা শিখব যে কোনো অঙ্কের স্থানীয় মান বলতে কী বোঝায়। কোনো অঙ্কের স্থানীয় মান বলতে সেই অঙ্কটির অবস্থানকে বোঝায়, তার মানে কি, অবস্থান বলতে কি, তার প্লেসটা কোথায় সেটাকে বোঝায়। যেমন একটা উদাহরণ নিয়ে আমরা বুঝবো, যেমন এই সংখ্যাটাই নিব 237। কি বলছে যে কোনো অঙ্কের স্থানীয় মান বলতে কি বোঝায়, সেই অঙ্কটির অবস্থান। তাহলে 2-এর অবস্থান কোথায় আছে, একক, দশক, শতক কোথায় আছে, শতকের ঘরে 2-এর অবস্থান আছে। শতকের ঘরে অবস্থান আমরা কীভাবে প্রকাশ করব, সেই 2টাকে আমরা কীভাবে প্রকাশ করব, যে 2-এর স্থানীয় মান, সেটাকে আমরা কিভাবে লিখব, 2 তো আমাদের শতকের ঘরে আছে, 2 শতক মানে কি 2 শত। যদি 2-এর স্থানীয় মান বের করতে বলে তাহলে 2 লিখব, পরের এখানে 2টা সংখ্যা আছে, 2টা 0, এটা শতকের ঘরে আছে, স্থান কোথায়, শতকের ঘরে। এটাই হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। আর আমাদের ফেস ভ্যালু কোনটা, প্রকৃত মান। যদি 2-এর বলে তাহলে 2 নিজেই একটা অঙ্ক নিজেই, সেটাই হবে প্রকৃত ভ্যালু। যদি 3-এর বলে তাহলে 3 নিজেই প্রকৃত মান। যদি বলে 2-এর স্থানীয় মান, তাহলে স্থান কোথায়, শতকের ঘরে 2 শত, মানে পরেরগুলো 0 হয়ে যাবে। আরেকটা উদাহরণ নিচ্ছি আমরা, এক্সাম্পল কি, যদি এরকম থাকে কোনো একটা সংখ্যা, যদি বলে 7-এর প্রকৃত মান কি, তাহলে 7-এর প্রকৃত মান কি হবে, 7-এর প্রকৃত মান তাহলে কি হবে, 7ই হবে। এবং 7-এর স্থানীয় মান যদি বের করতে বলে, স্থানীয় মান কত, তাহলে কি হবে, 7-এর স্থানীয় মান কি হবে, 7, তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা 0 দিয়ে দেবো, 1 2 3 4 5 6। তার মানে এটাই হচ্ছে 7-এর স্থান, এটাই হচ্ছে স্থানীয় ভ্যালু, স্থানীয় মান। নেক্সট আমরা তাহলে পরে করব, কি করব, একটা এখান থেকে আমরা কোশ্চেন দেখে নিচ্ছি, যে যদি বলে এই সংখ্যাটির থেকে দেখে নিচ্ছি 4317925862, যদি বলে কোশ্চেনে বলে 1-এর প্রকৃত মান ও স্থানীয় মানের যোগফল কত হবে, যদি এটা আমাদের কোশ্চেন করে, তাহলে আমরা কি করব, কিভাবে সলভ করব, 1-এর কি বলছে, প্রকৃত মান ও স্থানীয় মানের যোগফল কত হবে। তাহলে 1-এর প্রকৃত মান কত, পরীক্ষার খাতায় এই প্রকৃত মানটা লিখব না, ডাইরেক্ট করব, 1-এর প্রকৃত মান কত, 1, অ্যান্ড 1-এর স্থানীয় মান কত, 1-এর স্থানীয় মান কত, 1, তারপরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা 0 দেবো, তাহলেই তো এর স্থানটা পাবো, এর প্লেসটা কোথায় আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে কি এর স্থানীয় মান। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে, এদের যোগফল কত, তাহলে এটা যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, অ্যান্সার কি পাবো আমরা, 1 1 2 3 4 5 6 1, এই একটা লাস্টে অ্যাড হয়ে যাবে, এটা তাহলে আমাদের অ্যান্সার হবে। এরকম যদি কোশ্চেন আছে তাহলে সহজেই সলভ করে নেবে। নেক্সট আমরা একটা ডায়াগ্রাম ড্র করবো, এই নাম্বার সিস্টেম যেটা দেওয়া আছে তার একটা ডায়াগ্রাম ড্র করছি, যে এর কী পার্ট আছে সেটা আমরা দেখে নিব। প্রথমে আমরা দেখে নিচ্ছি নাম্বার সিস্টেম, এটাকে বাংলায় কি বলে, সংখ্যা তত্ত্ব, বাংলায় কি বলা হয়, সংখ্যা তত্ত্ব। খুব ভালো করে বুঝবে, এখান থেকে কিন্তু 2-3টা কোশ্চেন আসবেই। সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, তাহলে একে কীভাবে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায় এটাকে, নাম্বার সিস্টেমকে 2 ভাগে, একটা কি কমপ্লেক্স নাম্বার, আরেকটা কি রিয়েল নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে কি, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা, আর রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, যেগুলো বাস্তবে আমাদের কাজে লাগে সেগুলো সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তো জটিল সংখ্যা আমরা হায়ার ক্লাসে শিখবো, এখানে পরীক্ষাতেও আসবে না। জটিল সংখ্যা আই দিয়ে থাকে, যেমন আইয়ের ভ্যালু হয় √-1, এটা আই দিয়ে থাকে, এটা আমরা শিখবো না। এটাকে এক্সটেন্ড করছি যে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা যেগুলো আমাদের কাজে লাগে বাস্তবে। তাহলে রিয়েল নাম্বারকে কয় ভাগে ভাগ করা যায় আবার সেটা দেখে নেব। এই রিয়েল নাম্বারকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেশনাল নাম্বার, আরেকটা হচ্ছে ইররেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা,
রেশনাল নাম্বার মানে কি মূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ভালো করে বুঝবে। তো এটা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তাহলে কি এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাকে যোগ করলে আমরা কী পাবো? বাস্তব সংখ্যা। অমূলদ সংখ্যা কি? যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না। আর রেশনাল নাম্বার যেগুলোকে কি পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এগুলো সব পরে আমরা ডেফিনিশন দেবো, সংজ্ঞা সব পরে দিব, এক্সাম্পল দিব। এখানে আমরা ছকটা বুঝে নিচ্ছি যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে এবং কি কিউ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এবার এই মূলদ সংখ্যার কি ভাগ করা যেতে পারে? আবার এটাকে দেখে নিচ্ছি। মূলদ সংখ্যা কীভাবে ভাগ করা যেতে পারে? ইন্টিজার, ইংলিশে কি বলে? ইন্টিজার, যেটাকে আমাদের বাংলায় কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, যেগুলো যে পি বাই কিউ, যেমন যদি এখানে হয় 10/2, তাহলে এটা পি বাই কিউ ফর্ম করছে, কিউটা 2 আমাদের 0 না, এটাকে ভাগ করলে কী পাবো? 5। 5 আমাদের কি পূর্ণ সংখ্যা। এরপরে কোনো কিছু নেই, 5 পয়েন্ট কিচ্ছু নেই, 5 নির্দিষ্ট একটা 5 পূর্ণ সংখ্যায় আছে। তাহলে কী পাবো? ইন্টিজার পাবো। আর কি পাবো? যেগুলো এই পূর্ণ সংখ্যা হবে না, যেমন যদি আমার এরকম হয় 5/2 থাকে, এটাও তো তাহলে আমাদের রেশনাল নাম্বার, কিন্তু এটাকে ভাগ করলে আমরা কী পাবো? 2.5। তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। যেগুলো না, ওগুলো অপূর্ণ সংখ্যা, ওগুলোকে কি বলে? নন ইন্টিজার। ওগুলো কী বলে? নন ইন্টিজার। নেক্সট তাহলে ইন্টিজার। এবার ইন্টিজার হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটা কী কী হয় দেখে নিচ্ছি আমরা। 0, +-1, +-2, ডট ডট ডট, সব সংখ্যায় কি এগুলো পূর্ণ সংখ্যা, সব পূর্ণ থাকবে। সে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। নেক্সট তাহলে এটাকে আবার পার্ট করব। এটাকে কি ভাগ করা যায়? এটাকে পার্ট করা যায় কি হোল নাম্বার, যেটাকে বাংলায় কি বলে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা কোথার থেকে শুরু হবে? 0 থেকে। 0, 1, 2, 3, 4, ডট 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 চলতে থাকবে। এগুলো পূর্ণ সংখ্যা। আমরা যদি এখান থেকে নেগেটিভটা বাদ দিয়ে দিই, -1, -2 এগুলো বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? অখণ্ড সংখ্যা পাবো। এবার এই অখণ্ড সংখ্যার পরে কি আসবে আমাদের? ন্যাচারাল নাম্বার, যেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার, যেটাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি হয় আমাদের? 1 থেকে শুরু হয়। 1, 2, 3, 4, 5 সেম চলতে থাকে। 1 থেকে শুরু হবে, এখানে 0টা থাকবে না। সেগুলোই কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে ডায়াগ্রামটা একটু বুঝে নিচ্ছি যে সব ন্যাচারাল নাম্বারই আমাদের কি হোল নাম্বার, এবং সব হোল নাম্বারই আমাদের কি ইন্টিজার, এবং সব ইন্টিজারই আমাদের কি রেশনাল নাম্বার, এবং সব রেশনাল নাম্বারই আমাদের কি রিয়েল নাম্বার বলতে পারি, এবং সব রিয়েল নাম্বারই আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে বলতে পারি। তাহলে এগুলো সবগুলো আমরা ডেফিনেশন এক্সাম্পল দিয়ে বুঝে নিব। প্রথমে আমরা এখান থেকে শুরু করব। ন্যাচারাল নাম্বার কি, সেখান থেকে শুরু করব ন্যাচারাল নাম্বার ডেফিনেশনটা। তাহলে 4 নাম্বার আমাদের কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে এটাকে বাংলায় কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ক্লাসটা আস্তে আস্তেই করো, একবার যখন শিখে যাবে তখন খুব স্পিডে, খুব তাড়াতাড়ি, কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করে ফেলবে। শর্ট ট্রিকগুলো কীভাবে তৈরি হচ্ছে সেগুলো আমরা শিখিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে কি জানবো? ন্যাচারাল নাম্বার কাদের বলা হয়? গণনার প্রয়োজনে যেসব সংখ্যা ব্যবহার হয়, গণনার প্রয়োজনে যেসব সংখ্যা ব্যবহার করা হয় তাদের কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। বা এটাকে কাউন্টিং নাম্বারও বলে। কাউন্টিং নাম্বার, এটাকে কি কাউন্টিং নাম্বারও বলে। এই সংখ্যাগুলো কি কি হয় আমরা দেখলাম? 1, 2, 3, 4, 5 ডট 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 ইনফিনিটি চলতে আছে, শেষ নেই। 1 থেকে শুরু হবে, এর মধ্যে কোনো নেগেটিভ টার্ম থাকবে না। এটাই আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে একটা কি আমরা নোট করে রাখবো যে স্বাভাবিক সংখ্যা কোথার থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা কোথার থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। শর্ট কোশ্চেন আসলে পেরে যাব পরীক্ষায় যদি কোশ্চেন চলে আসে। তাহলে এরপরে আমরা কি শিখবো? হোল নাম্বার। হোল নাম্বার, যেটাকে বাংলায় কি বলা হয়? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা কি হয়? সেম এই ন্যাচারাল নাম্বারটাই হয়, কিন্তু কি শুধু 0 থেকে শুরু হবে। 0 থেকে
শুরু হয়ে সব স্বাভাবিক সংখ্যা। তার মানে কি হোল নাম্বারটা কি শুধু জিরোটা নিবে, এই ন্যাচারাল নাম্বারে আগে শুধু জিরোটা আসবে, জিরো থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 সব সেম চলতে আছে, নেগেটিভ টার্ম থাকবে না। তাহলে হোল নাম্বার অখণ্ড সংখ্যা কি জিরো থেকে চালু হচ্ছে আমাদের। তাহলে এখানে একটা জিনিস কি নোট করে রাখবো, একটা জিনিস কি নোট করব, যে অখণ্ড সংখ্যা কোথার থেকে শুরু হবে, অখণ্ড সংখ্যা কোথার থেকে শুরু হয় আমাদের, জিরো থেকে, জিরো থেকে শুরু হয়। নেক্সট তাহলে হোল নাম্বারের পরে আমরা কি শিখবো, হোল নাম্বারের পরে আমরা ইন্টিজার শিখবো। ইন্টিজারের মধ্যে হোল নাম্বার আসে, ইন্টিজার এটাকে বাংলায় কি বলা হয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, -1 ও পূর্ণ সংখ্যা, -2 ও পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো কি কি হয়, 0, +-1, +-2, +-3 ডট 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 চলতে আছে। মানে এই হোল নাম্বারগুলো হবে, তার সঙ্গে কী হবে, মাইনাস হবে। অখণ্ড এই মানে জিরো তো আছেই, মাইনাস দিয়ে হবে। মানে পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলো হচ্ছে পূর্ণ, এর পয়েন্ট নেই কোনো, 1.5 টাইপের এইরকম থাকবে না, সবগুলো পূর্ণ সংখ্যা হবে, কিন্তু মাইনাসও থাকবে, পজিটিভও থাকবে। তাহলে এরপরে আমরা কি শিখবো, 7 নাম্বার, এই ইন্টিজারগুলো কার মধ্যে আসে, আমাদের রেশনাল নাম্বারের মধ্যে আসে। রেশনাল নাম্বার, ছকটা একদম ভালো মতন বুঝবে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। মূলদ সংখ্যা, রেশনাল নাম্বারকে কি বলা হয়, মূলদ সংখ্যা। রেশনাল এর মধ্যে কি রেশিও ভাব আছে, রেশনাল, রেশিও নাল, রেশনাল মানে কি রেশিও, ভাগ, মানে P/Q ভাগ। তাহলে এটাকে কি বলা হয়, কীভাবে প্রকাশ করব আমরা, P/Q আকারে। রেশনাল নাম্বার মানে রেশিও, রেশিও দিয়ে প্রকাশ করব। যে সমস্ত সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে, এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে P, Q এগুলো কি হবে আমাদের, এগুলো কি হবে আমাদের, ইন্টিজার হবে, মানে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। এবং Q ≠ 0, Q0 হওয়া যাবে না, Q0 হলে কী পাবো আমরা, ইনফিনিটি পাবো, এর কোনো সংজ্ঞা তো থাকবে না, আমরা বলতে পারবো না এটা কী হচ্ছে। তাহলে কি নিচেরটা 0 হবে না, এবং কি এটাকে P/Q আকারে লিখতে পারবো। যেমন কি এক্সাম্পল, 2/3, 5/7, 12/1, 10, 18, এগুলো আমাদের কি সব, এগুলো আমাদের সব কি পূর্ণ সংখ্যা। কিন্তু 2/0, 5/0 এগুলো কিন্তু হবে না, 0 দিয়ে ডিভাইড করলে কি হয়, এগুলো ইনফিনিটি হয়ে যায়, এগুলো কি হবে না। তাহলে এগুলো কি মূলদ সংখ্যা না, কিন্তু এগুলো সব আমাদের মূলদ সংখ্যা। এখানে কি এটা P, এটা Q, এটা কি সব, Pটাও কি আমাদের পূর্ণ সংখ্যা, ইন্টিজার, এই যে ইন্টিজারের মধ্যে আছে। Qটাও কি আমাদের ইন্টিজার, কিন্তু কি এটা রেশনাল আকারে আছে, রেশিও 2/3, 5/7 এরকম আছে, নাও থাকতে পারে, যেমন 10 আছে, এটাও আমাদের কি রেশনাল নাম্বার, 18 এটাও রেশনাল নাম্বার। এরপরে আমরা কি শিখব, ইররেশনাল নাম্বার। তাহলে কোনগুলো, ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। তাহলে যেগুলো মূলদ হবে না সেগুলোই অমূলদ হবে। মানে এই রিয়াল নাম্বার যেটা হয় আমাদের সব সংখ্যার মধ্যে, এই রিয়াল নাম্বারের দুইটা পার্ট আছে, কি একটা রেশনাল, একটা ইরেশনাল। এই রেশনাল আর ইরেশনাল থেকেই আমরা রিয়াল নাম্বার পাচ্ছি, বাস্তব সংখ্যা পাচ্ছি, এই মূলদ আর অমূলদ যোগ করে। যদি মূলদ সংখ্যা P/Q আকারে হয়, তাহলে অমূলদ কী হবে, যেগুলো P/Q আকারে থাকবে না। তাহলে কি সেটাকে কীভাবে লিখব, যে সমস্ত সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, যেসব সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, যেখানে P/Q পূর্ণ সংখ্যা, Q ≠ 0। এক্সাম্পল কি, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, √2, √π, E, √7, 1.9475624531 ডট 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 চলতে আছে। এটা আমাদের কি ইররেশনাল নাম্বার। এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, যে ইররেশনাল নাম্বার কিন্তু সহজে বোঝা যায় না। কিভাবে আমরা বুঝবো, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নাও। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্য, যে এটা পাশে রেখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা,
2/3 আছে, 5/7 আছে, 5/7। যদি আমরা 5কে 7 দিয়ে ভাগ করি এবং এখানে কি আছে 10, 18, এগুলো কি আমাদের কিছু নিচে কিছু নেই, মানে কত হচ্ছে 1, যেখানে কিউটা তাহলে আমাদের 1 হয়ে যাচ্ছে, এটা তো উপরেরটা পি নিচেরটা কিউ, এখানে নিচে কিছু নেই মানে কত হচ্ছে 1, একটা আমাদের কিউ, এটাও ইন্টিজার, তাহলে এটা কি আমাদের র্যাশনাল নাম্বার হচ্ছে। এবার ইররেশনাল নাম্বার কিন্তু একটু ভাইটাল, সেটা একটু বুঝে নেব। যদি এখানে দেখো, যদি আমরা 7 দিয়ে 5কে ভাগ করি, এটা আমাদের কিউ, এটা আমাদের কি পি, এটা আমাদের কি বলছি, এটা আমরা বলছি এটা র্যাশনাল নাম্বার। দেখো যদি 5কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 5টা ছোট পয়েন্ট নিব, 0 নিব, তাহলে কি হয় 7 7 49, 49, তাহলে কত 1, পয়েন্টের জন্য 0 নিব। আবার যখন আমরা 7 করবো তাহলে কয়বার যাবে, একবার, 7 থাকছে কত 3, পয়েন্টের জন্য কি নিব 0, তাহলে কয়বার যাচ্ছে 4বার, কত হচ্ছে 28, কত থাকছে 2, পয়েন্টের জন্য 0 নিব, তাহলে 7 দিয়ে করলে কবার যাবে 2বার, 14, কত থাকছে 6, পয়েন্টের জন্য কি নিব 0, তাহলে আবার যাচ্ছে 8 দিয়ে 56, তারপরে কি পাচ্ছি 4, তাহলে পয়েন্টের জন্য কি নেব 0, তাহলে যখন আবার 7কে করবো 5বার যাবে 35, কত থাকছে 5, পয়েন্টের জন্য কত নেব 0, 7 দিয়ে আবার যাচ্ছে তাহলে কত হচ্ছে 49, কত থাকছে 1, পয়েন্টের জন্য আবার 0 নিব, তাহলে কত হচ্ছে 7 7, কত থাকছে 3, পয়েন্টের জন্য 0, যদি আমরা এখানে আবার 4বার নেই তাহলে কি পাবো 28, এখানে থাকছে 0, মানে 2, তাহলে কি এটা চলতে আছে, এখানে চলে যাচ্ছে, কিন্তু এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 7 1 4 2 8 5 এই অবধি, তারপরে আবার কি, আবার কিন্তু এই টার্মটাই শুরু হয়ে গেছে 7 1 4, এরপরে আমরা ঠিক 2 পাবো, 8 পাবো, 5 পাবো, আবার এখান থেকে শুরু হবে। কারণ কি দেখো এখানে 50 থেকে শুরু করছি, এইখানে আসার পরে দেখো আবার 50 পেয়ে গেছি, সেম আমরা আবার 50 পাবো, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি যে আমাদের পয়েন্টের পরে কয়েকটা অঙ্ক হচ্ছে, তারপরে সেটা আবার রিপিট হচ্ছে, তাই কি না। যেগুলো সংখ্যা পয়েন্টের পরে, এটাকে কিভাবে লেখা যায় 0.714285, এটাকে এইভাবে বার আকারে লেখা যায়। তার মানে কি, যেগুলো সংখ্যা পয়েন্টের পরে কয়েকটা টার্ম যাওয়ার পরে আবার সেই সংখ্যায় পুনরাবৃত্তি হবে, এই সংখ্যাটাই আবার আমরা ঘুরে পাচ্ছিলাম, ডট 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 ডট, সেম আবার পাবো, এই সেম সংখ্যায় পাবো। যেগুলো সংখ্যা পয়েন্টের পরে কয়েকটা টার্ম যাবে আবার সেম সংখ্যায় রিপিট হবে, তাহলে এগুলো কী করছে আমাদের টার্মিনেট করছে না, কোথাও শেষ হচ্ছে না, কিন্তু কী হচ্ছে রিপিট হচ্ছে, একই সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এগুলো কী হচ্ছে আমাদের র্যাশনাল নাম্বার। তাহলে এখানে বুঝবে এগুলো কী হচ্ছে আমাদের র্যাশনাল নাম্বার। তাহলে যেগুলো সংখ্যা কী হবে, নন টার্মিনেটিং, মানে কোথাও শেষ হচ্ছে না, টার্মিনেট করছে না, বাট রিপিটিং, কিন্তু কি একই সংখ্যা রিপিট করে যাচ্ছে, এগুলো কি হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের র্যাশনাল নাম্বার। ঠিক আছে, সেম যদি দেখো এখানে একটা জিনিস, যদি আমরা 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই 2.5, এটা কি শেষ হয়ে গেল, টার্মিনেট করে গেল, যে 2.5 হবে তারপরে আর কিছু হবে না, এটা আমাদের কি করলো টার্মিনেট করে গেল, মানে নির্দিষ্ট একটা ভ্যালু বললাম 2.5, এরপরে আর ডট 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 নেই, তাহলে এটা আমাদের কী হয়ে গেলো টার্মিনেট করে গেল। তো যেগুলো সংখ্যা আমাদের পয়েন্টের পরে টার্মিনেট হয়ে যাবে, মানে কোথাও শেষ হয়ে যাবে, ডট, এই 2.5 শেষ, তাহলে কি সেগুলো সংখ্যাও কী হবে আমাদের র্যাশনাল নাম্বার। যেগুলো সংখ্যা কি পয়েন্টের পর চলতে থাকবে, কিন্তু কি একই সংখ্যা বারবার রিপিট হবে, তাহলে সেগুলো কি আমাদের র্যাশনাল নাম্বার। কিন্তু যেগুলো সংখ্যা, যেমন এই 1 পয়েন্ট আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে 9 4 7, কোনো কিছু লিখতে থাকি 8 6 4 2 5 1 3 2 ডট 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 চলতেছে, এর মধ্যে কিন্তু কোনো পুনরাবৃত্তি পাচ্ছি না, যে এই কোনো একটা সংখ্যা পাচ্ছি না যে এই কয়েকটা টার্ম পরে আবার রিপিট হচ্ছে, এখানে কিন্তু কিচ্ছু রিপিট হচ্ছে না, একটার পর একটা চেঞ্জ হতেই আছে, চলেই যাচ্ছে, তাহলে এটা কি আমাদের কোথাও টার্মিনেট করছে না মানে কি কোথাও শেষ হচ্ছে না, চলতে আছে, চলেই যাচ্ছে। আবার কি দেখতে পাচ্ছি, রিপিটও হচ্ছে না। যেগুলো আমাদের নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, সেগুলো কী হবে আমাদের ইররেশনাল নাম্বার। এটা কিন্তু বুঝবে, খুব ভাইটাল। সেগুলো কি ইররেশনাল নাম্বার, যেগুলো আমাদের কি হয় পয়েন্টের পরে শেষও হয় না, আবার কোথাও কি পুনরাবৃত্তিও হয় না, চলতেই আছে সেম, মানে যে কোনো সংখ্যা চলে যাচ্ছে, কোথাও পুনরাবৃত্তি হচ্ছে না, আবার শেষ হচ্ছে না, সেগুলো কি হচ্ছে আমাদের, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলো হচ্ছে ইররেশনাল নাম্বার। তাহলে এখানে বুঝতে পারলাম, যেমন এখানে কি আমরা পাই ধরেছি ইররেশনাল নাম্বার,
এক্সপোনেন্ট ধরেছি, ইরেশনাল নাম্বার √2, এগুলো কিন্তু যদি আমরা সলভ করি তাহলে কি দেখতে পাবো যে কোথাও কিন্তু এদের শেষ হচ্ছে না, চলে যাচ্ছে পয়েন্টের পরে। পাইটা আমরা সাধারণত কী ধরে নেই অঙ্ক করার ক্ষেত্রে 22/7, এটাকে আমরা সলভ করলে কী পাবো 3.1415 ডট 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 চলতে আছে, কিন্তু আমরা সাধারণত 1.34 ধরে নেই। কিন্তু এটাও কি হয় আমাদের এই 22/7, এটা কিন্তু আমাদের মানে টার্মিনেট না করলেও রিপিটিং কিন্তু হবে, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়, তার জন্য এটা কি পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, পায়ের একদম মানে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা না। পায়ের যদি অ্যাকচুয়াল ভ্যালু দেখি আমরা কি দেখব যে পয়েন্টের পরে চলে যাচ্ছে, সেমও হচ্ছে না কোথাও, আবার টার্মিনেটও করছে না, তার জন্য পাই হচ্ছে আমাদের কি ইররেশনাল নাম্বার। সো এরপরে আমরা কি শিখব রিয়াল নাম্বার। নেক্সট আমরা কি জানবো রিয়াল নাম্বার, 9 নম্বরে রিয়াল নাম্বার। তাও যদি কারো কোথাও অসুবিধা থাকে ইররেশনাল নাম্বার তাহলে কমেন্ট করে জানাবে। রিয়াল নাম্বার কী বলে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে এরপরে আমরা নেক্সট কী জানবো রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার কোনগুলো, সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যোগফলই কি বাস্তব সংখ্যা। তার মানে কি আমরা এই ডায়াগ্রাম যে করছিলাম এখানে কি দেখতে পেয়েছিলাম যে রিয়াল নাম্বার হচ্ছে আমাদের সব বাস্তব সংখ্যা, সেটাকে আমরা রেশনাল আর ইরেশনালে ভাগ করেছিলাম, যে মূলদ আর অমূলদ। তার মানে কি মূলদ আর অমূলদ যোগ করে আমরা এই বাস্তব সংখ্যা পাবো, সেগুলো কি P/Q আকারে লেখা যাবে, সেগুলো রেশনাল, যেগুলোকে লেখা যাবে না সেগুলো হচ্ছে অমূলদ ইরেশনাল, এই দুটো যোগ করে রিয়াল নাম্বার পাবো, সেটাই বলা আছে। তাহলে এবার আমরা এরপরে কি শিখবো যে ন্যাচারাল নাম্বারের মধ্যে, ন্যাচারাল নাম্বার কি হয় 1 2 3 4 ডট 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 চলতে আছে, এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা শিখবো কি যে প্রাইম নাম্বার কোনগুলো হবে, মানে প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা। 10 নম্বর কি শিখবো প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার আমরা শিখবো যেটাকে কি বলা হয় মৌলিক সংখ্যা, বাংলায় কি বলে মৌলিক সংখ্যা। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে ডেফিনিশন লিখে নিচ্ছে আগে, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধু মাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে কি কি, এক এবং সেই সংখ্যাটি নিজেই, তাদের কি বলে তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে এটা আমরা বুঝবো যে কি বলা আছে, যে সব সংখ্যার এক এবং ওই সংখ্যাটা নিজেই শুধু উৎপাদক মানে কি ফ্যাক্টর, মানে একে কী কী দিয়ে ভাগ করা যায়, যেমন এক্সাম্পল দিয়ে বুঝে নেব। যেমন 2, এই 2কে কী দিয়ে ভাগ করা যাবে, 2কে 1 দিয়ে ভাগ করা যাবে, সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, এবং 2কে 2 দিয়ে ভাগ করা যাবে। এরপরে কি 3কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায়, এছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এদের কি দেখতে পাচ্ছি, এদের 2টা উৎপাদক আছে, 1 দিয়ে তো যাবেই সব সংখ্যাকে এবং সেই সংখ্যা নিজে দিয়ে যাবেই, তাহলে এটা কি হচ্ছে 2টা উৎপাদক পাচ্ছি, তাহলে কি এটা প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা। এরপরে যদি আমরা 4কে দেখি, 4কে কী দিয়ে ভাগ করা যায় 1 দিয়ে, 4কে কী দিয়ে করা যায় 2 দিয়ে, এবং 4কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে আমরা কয়টা পাচ্ছি, এখানে কিন্তু আমরা 3টা উৎপাদক পাচ্ছি, তাহলে কিন্তু এটা আমাদের মৌলিক সংখ্যা না, তাহলে কিন্তু এটা আমাদের কি মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা কাকে বলবো, যাদের শুধু 2টাই উৎপাদক হবে, 1 তো হবে এবং সেই সংখ্যাটা নিজেই। এরপরে যদি 5 দেখি তাহলে কি 5কে কী দিয়ে যায় 1 দিয়ে এবং 5 দিয়ে, তাহলে এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক কিন্তু 4 কিন্তু না। তো আমরা পরে আমরা মানে বাড়িতে নিজেরা চেষ্টা করে দেখবো কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা না, সেগুলো বের করার, মৌলিক সংখ্যা বের করার নিয়ম শিখে গেলাম। এবার তাহলে 1কে দেখি, 1টা কি, 1কে কী দিয়ে ভাগ যায় শুধু 1 দিয়ে, 1কে কি 1 দিয়ে ভাগ যাবে, আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না। এখানে 2কে 1 দিয়ে যাচ্ছে 2 দিয়ে, 3কে 1 দিয়ে 3 দিয়ে, 4কে 3টা ফ্যাক্টর দিলাম 3টা উৎপাদক, তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা না। কিন্তু 1-এর কি একটাই আছে শুধু 1, তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে কী হতে লাগবে, 2টা উৎপাদক থাকতে লাগবে, 2টা উৎপাদক থাকবে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি 1-এর শুধু একটা উৎপাদক, তাহলে 1ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, 1টা আমাদের কি মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা হতে গেলে 2টা উৎপাদক লাগবে,
তাহলে 1 কি দেখতে পাচ্ছি আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে এখান থেকে এটা কি নোট করে রাখবো, 1 মৌলিক সংখ্যা নয়, এটা নোট করে রাখবো। 1 কিন্তু তাহলে আমাদের মৌলিক সংখ্যা না, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে মৌলিক সংখ্যা হলে কি হবে, 2টা ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট আমাদের মৌলিক সংখ্যা কি হচ্ছে, সব থেকে ছোট আমাদের মৌলিক সংখ্যা কত হচ্ছে, 2। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, 2। এবং এবার কি লিখবো আমরা, 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা, ছোট মৌলিক সংখ্যা 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা। মৌলিক সংখ্যা কী কী আছে এখানে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 ডট 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 চলতে আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2 অঙ্কের সব থেকে ছোট আমাদের মৌলিক সংখ্যা কোনটা, 11। এবং 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কোনটা, 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হয় 97, 97। চেক করে দেখবে কোনো সংখ্যা দিয়েই এটাকে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়ে এবং 97 দিয়ে যাবে। তাহলে 3 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা, 101। এগুলো সব নোট করে নেবে। 3 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কি, 997। একটা কোশ্চেন এখান থেকে করছি যে 1 থেকে 100-এর মধ্যে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটার অ্যান্সার কী হবে, 25টা আছে। মোট কতগুলো আছে, প্রাইম নাম্বার 25টা, 1 থেকে 100-এর মধ্যে। দেখে নেবে তোমরা সেগুলো কি কি। এবার একটা আরেকটা কোশ্চেন করছি এখান থেকে, যে এক্সের কোন মানের জন্য, এক্স, x+2 এবং x+4 মৌলিক সংখ্যা হবে। সবাই ভিডিওটা পজ করে আগে নিজে চেষ্টা করবে কোন মানের জন্য হবে। দেখো এখানে অপশন যদি দেওয়া থাকে, এ নাম্বার অপশন 0, বি নাম্বার 1, সি নাম্বার 2, ডি নাম্বার 4, তাহলে কীভাবে করবো, দেখো প্রথমে 0 যদি পুট করি, এক্সের ভ্যালু কী পাচ্ছি, 0। 0 কি আমাদের প্রাইম নাম্বার হয় না। যদি 1 পুট করি, এক্সের মান কী হবে, 1। 1 কি প্রাইম নাম্বার হয় না। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 2 পুট করি, সি নাম্বার অপশানে দেওয়া আছে 2, তাহলে 2 পাবো। 2 কিন্তু প্রাইম নাম্বার। এটা কিন্তু আমাদের কী হচ্ছে, যুগ্ম ইভেন নাম্বার, যেটা হচ্ছে প্রাইম নাম্বার। ইভেন নাম্বার 2 একটা কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার কোনগুলোকে বলে, যে সব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সব সংখ্যাকে কী বলে, ইভেন নাম্বার। মানে হচ্ছে যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা যেগুলোকে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে জোড় মৌলিক সংখ্যা কোনটা, 2। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এক্সের বেলা যদি 2 পুট করি, তাহলে এখানে কী পাবো, এক্স প্লাস মানে 2 + 2, তাহলে কত পাচ্ছি, এটা 4। 4 কিন্তু আমাদের প্রাইম নাম্বার না, মৌলিক সংখ্যা না। তাহলে কী পুট করবো, এক্সের ভ্যালু 3, এখানে অপশন 3 হবে। এটা যদি এক্সের ভ্যালু 3 পুট করি, তাহলে এখানে কত হবে, 3, 3 + 2 কত হবে, 5, 3 + 4 কত হবে, 7। তাহলে কি দেখতে পাচ্ছি, এই 3টাই আমাদের কি মৌলিক সংখ্যা, 3, 5, 7, এদের শুধু 1 এবং এই সংখ্যা নিজেই উৎপাদক। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এক্সের কোন মানের জন্য মৌলিক সংখ্যা হবে, এক্সের মান 3-এর জন্য এই x+2, x+4 কী হবে, আমাদের মৌলিক সংখ্যা হবে। এরপরে আমরা কি শিখব, কম্পোজিট নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা পরে কি শিখবো আমরা, কম্পোজিট নাম্বার। আজকের ক্লাসটা একদম বেসিক কনসেপ্ট, যৌগিক সংখ্যা। তাহলে এই যৌগিক সংখ্যা কোনগুলোকে বলে, যেসব স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও আরও 1 বা
একাধিক উৎপাদক থাকে। যেমন উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, যেমন 4, এর আগের এক্সাম্পলে নিয়েছিলাম। 4-এর কি দেখতে পেয়েছিলাম আমরা, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। এর কি 2-এর বেশি কি আছে, উৎপাদক আছে। 2-এর থেকে বেশি মানে 1 দিয়েও যায়, 2 দিয়েও যায়, 3টা সংখ্যা দিয়ে 4কে ভাগ যাচ্ছে, তাহলে 2-এর বেশি উৎপাদক আছে। তার মানে এটা কি কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। 6-এর কি 1, 2 দিয়েও যায়, 3 দিয়েও যায় এবং 6 নিজেও যায়, 6 দিয়েও যায়। তাহলে এর কি 1, 2-এর বেশি আছে, 1 তো হবেই সব সংখ্যার জন্য এবং সেই সংখ্যাটি নিজে হবেই। এছাড়াও আরও আমরা উৎপাদক দেখতে পাচ্ছি, তাহলে এটা কি যৌগিক সংখ্যা। কিন্তু 1 তো আমাদের মৌলিক সংখ্যা না, কিন্তু 1-এর কি 1 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা যৌগিক সংখ্যাও না। যৌগিক সংখ্যা হতে গেলে কী হতে হবে, মিনিমাম 3টা থাকতে হবে উৎপাদক। তাহলে 1 কি আমাদের যৌগিক সংখ্যাও হচ্ছে না, তাহলে এখানে কী লিখব, 1 যৌগিক সংখ্যা নয়। 1 কি আমাদের যৌগিক সংখ্যাও হচ্ছে না। তাহলে এরপরে আমরা কি শিখব, ক্রো প্রাইম নাম্বার কাকে বলে, মানে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো। কো প্রাইম নাম্বার মানে পরস্পর, বাংলায় কি বলে, পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো। দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যদি সংখ্যা দুটি কি হয়, একে অপরের সাপেক্ষে মৌলিক হয়। তার মানে কি, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিব যে এইখানে কি 8 আর 15 যদি নেই, এরা পরস্পর মৌলিক কি না, এটা কিভাবে বুঝবো। 8 কি একটা যৌগিক সংখ্যা, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায় এবং 8 দিয়ে যায়, এটা কি একটা যৌগিক সংখ্যা। 15-র কি কি উৎপাদক আছে, 1, 3, 5, 15, এটাও কি একটা যৌগিক সংখ্যা। কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা কি না সেটা আমাদের দেখতে হবে। এদের মধ্যে কি কোনো কমন টার্ম আছে যেটা দিয়ে এই দুইটাকেই ভাগ যায়, মানে ইংলিশে যেটাকে বলে HCF, বাংলায় কি বলে, গসাগু। এদের মধ্যে গসাগু কত হবে, 1 হবে। দেখব এদের মধ্যে গসাগু 1 ছাড়া আর কিচ্ছু হবে না। যেসব সংখ্যার গসাগু 1 সেই সব সংখ্যা কি পরস্পর মৌলিক। কীভাবে বুঝবো, যে এদের মধ্যে দুটাকেই 1 দিয়ে ভাগ যায়, এই 1 ছাড়া কি আর কোনো সংখ্যা আছে যেটা দিয়ে দুটাকেই ভাগ যাবে, তাহলে কি হবে, এটা কি হচ্ছে আমাদের পরস্পর মৌলিক। এদের কি এটা যৌগিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, কিন্তু এটা কি হচ্ছে পরস্পর মৌলিক। এটা গসাগু কীভাবে করে আমরা দেখে নিচ্ছি। 15কে 8 দিয়ে যদি করি, 1 বার 8, 7 দিয়ে 8কে করবো 1 বার 7, 1, তাহলে 1 দিয়ে 7কে করবো 7 বার 0, তাহলে এদের আমরা কী পাচ্ছি, গসাগু। এইভাবে বের করে গসাগু কত হচ্ছে 1। তাহলে যদি দুটা সংখ্যার HCF বা গসাগু যদি 1 হয়, তাহলে ওই সংখ্যা দুটি কি পরস্পর মৌলিক। তাহলে এখানে কি দেখতে হচ্ছে যে দুটি যৌগিক সংখ্যা কিন্তু তারা কি পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। এছাড়াও কি 3, 5 দুটি মৌলিক সংখ্যা, তারা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। দুটি যৌগিক সংখ্যা, তারাও পরস্পর মৌলিক হতে পারে। এরপরে আমরা একটা কোশ্চেন নিয়ে নেব। কোশ্চেনে কী দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 20 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটি কী কী হবে। প্রথমে আমরা বেসিক্স কনসেপ্ট দিয়ে এটা সলভ করব, তারপরে আমরা শর্ট ট্রিক তৈরি করব যাতে সেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করে নিতে পারি। তাহলে দুটি সংখ্যার যোগফল, আমরা সংখ্যা দুটি কী কী ধরছি, একটা x একটা y, এদের যোগফল কত 20 দেওয়া আছে, এবং এদের বিয়োগফল, এই সংখ্যা দুটি যদি বিয়োগ করি, বিয়োগফল কত দেওয়া আছে 12। তাহলে এখান থেকে সংখ্যা দুটি কীভাবে বের করব, আমরা কী করব, যদি এটাকে যোগ করি, যোগ করলে কী হবে, x + x 2x হবে, আর +y - y কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে 2x = কী পাবো, 20 + 12 কত পাচ্ছি 32। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে x = কত পাবো, 16 × 32। তাহলে আমরা একটা সংখ্যা কী পাচ্ছি 16। এবার আরেকটা সংখ্যা কী পাবো, এখানে x + y আমাদের কত দেওয়া আছে 20 এবং x - y কত দেওয়া আছে 12। এটাকে যদি মাইনাস করি তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস করি x আর -x কাটাকাটি চলে যাবে, +y কত পাবো 2y। তাহলে 20 - 12 কত হয় আমাদের 8। তাহলে y আমরা কত পাচ্ছি 4। তাহলে এটা কি পেলাম, একটা সংখ্যা হচ্ছে 16, আরেকটা সংখ্যা হচ্ছে আমাদের কত 4।
তাহলে এটাকে ফর্মুলার সাহায্যে আমরা কীভাবে খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে ফর্মুলাটা এখান থেকে দেখে নিই যে কীভাবে আসলো সেটা আগে আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের শর্ট ট্রিক মনে থাকবে। তাহলে শর্ট ট্রিক কীভাবে আসলো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে দুটি সংখ্যার যোগফল যদি আমরা জানি আর যদি দুটি সংখ্যার বিয়োগফল আমরা জানি, তাহলে সংখ্যা দুটি কী হচ্ছে, একটা সংখ্যা কী পাচ্ছি আমরা, বৃহত্তম সংখ্যাটি কী পাচ্ছি, সংখ্যাটি কী হচ্ছে এখানে দেখো, বৃহত্তম সংখ্যাটি কী হচ্ছে, এক্সটা কীভাবে পেলাম, এই দুটাকে আমরা যোগ করলাম, তারপরে কি হচ্ছে আমাদের ওয়াই কাটাকাটি চলে গেল, 2x পড়ে থাকলো যোগ করার পরে। কিন্তু তাহলে কি আমাদের যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে সেই দুটাকে আমরা যোগ করলে কী পাবো, এদিকে 2x পাচ্ছি ইকুয়াল টু এটা পাচ্ছি, তাই না। তারপরে যদি আমরা এই এক্স রেখে বাকি এই 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এটা কী হবে, বাই 2 হয়ে যাবে, মানে 32/2, তাই তো। তাহলে কি এই এক্সের ভ্যালুটা আমরা কীভাবে পাচ্ছি, যে যোগফল আমাদের যেটা দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, এই দুটাকে আমরা যোগ করব, তারপরে সেটা কি 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কী লিখব, যোগফল যোগ বিয়োগফল ভাগ কত 2, তাহলে আমরা কী পাবো, বৃহত্তম সংখ্যাটি পাবো। বৃহত্তম সংখ্যাটি কীভাবে পাবো, এই যোগফল আর বিয়োগফল যদি যোগ করি, ওয়াই ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 2x পড়ে থাকে, এই 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি বৃহত্তম সংখ্যাটি পাই। যদি আমাদের যোগফল এবং বিয়োগফল জানা থাকে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি কীভাবে পাচ্ছি, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কীভাবে পাচ্ছি, ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে পাচ্ছি, এই যোগফল কত 20, এর থেকে আমরা কী করলাম, এই বিয়োগফলটা কী করলাম, বিয়োগ করলাম, তার জন্য আমাদের কী হলো, এক্স কাটা চলে গেলো, এখানে 2y হলো, তারপরে কী করলাম, ওয়াই বের করার জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা এটা কী করছি, যোগফলের থেকে বিয়োগফলটা বিয়োগ করছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কখন পাবো, যখন যোগফল মাইনাস বিয়োগফল করব বাই 2 হবে, তখন আমরা কী পাবো, এই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। তাহলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে এই ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমরা শর্ট ট্রিক দিয়ে সলভ করব। আমরা শর্ট ট্রিক প্রথমে তৈরি করলাম, কিভাবে আসলো, এবার আমরা শর্ট ট্রিক দিয়ে সলভ করব। কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কী কী হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কী হবে, বৃহত্তম সংখ্যা কী হবে, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে 20 আর 46 যোগ করলে কত, 66/2 মানে 33। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কী পাবো, ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে আমাদের, এই যোগফল 46 মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে 46 থেকে 20 চলে গেলে কত, 26/2 মানে 13। তাহলে এটা আমরা খুব সহজে কিন্তু করে নিতে পারলাম শর্ট ট্রিক দিয়ে। তাহলে শর্ট ট্রিকটা আমাদের মনে রাখতে হবে, যে লিখে নিচ্ছি সেই ফর্মুলাটা, যদি যোগফল ও দুটি সংখ্যার যোগ ও বিয়োগ ফল দেওয়া থাকে, কিন্তু নোট করে নেবে, দেওয়া থাকে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কী হবে, বৃহত্তম সংখ্যা সমান সমান কী হবে, যোগফল প্লাস বিয়োগফল ভাগ 2। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, যোগফল বিয়োগফল ভাগ 2। তাহলে ছোট সংখ্যাটা পাবো বিয়োগের সময়, বড় সংখ্যাটা পাবো যোগের সময়। কিভাবে আসছে আমরা বুঝে গেছি। তো এরপরে আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনে কী দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী হবে। এটা কীভাবে সলভ করব, এটা প্রথমে বড়োভাবেই করব, তারপরে এখান থেকে শর্ট ট্রিক তৈরি করব। পরে একটা কোশ্চেন নেব যেটা আমরা শর্ট ট্রিক দিয়ে তাড়াতাড়ি খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলবো। প্রথমে শর্ট ট্রিকটা বুঝে নিচ্ছি কীভাবে আসে। এখানে কী বলা আছে, দুটি সংখ্যার গুণফল, যদি বড় সংখ্যাটি এক্স এবং ছোটো সংখ্যাটি ওয়াই হয়, তাহলে এদের গুণফল কী বলা আছে, 64। গুণফল কত দেওয়া আছে, 64। আর এদের ভাগফল কী দেওয়া আছে, x/y = 4। তাহলে কী বলছে, সংখ্যা দুটি কী কী হবে, তাহলে এক্স কী হবে আর ওয়াই কী হবে সেটাই আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা এই গুণফল, এটা হচ্ছে আমাদের গুণফল, এটা হচ্ছে কি ভাগফল, যদি এই দুটাকে আমরা গুণ করি, তাহলে কি, যদি আমরা xy গুণ এর সঙ্গে কি x/y এটা করি, তার মানে কি করলাম, গুণ ফল, তার সাথে কি গুণ করলাম আমরা, ভাগফলটা। এটা তো আমাদের ভাগফল, এই x/y ধরে নিচ্ছি। তাহলে x/y এটা ভাগফল কার সঙ্গে গুণ করলাম, xy এটা আমাদের কি গুণফল দুটি সংখ্যার। তাহলে এই দুটো গুণ করলাম, এখানে কি দেখতে পাচ্ছি, y কাটা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে
এক্স স্কোয়ার, এটা সমান সমান কী হচ্ছে, গুণফল গুণ ভাগফল। তাহলে যদি আমাদের বলে সংখ্যাটি কী হবে, বড় সংখ্যাটি কী হবে, বড় সংখ্যাটা আমরা এক্স ধরেছি, এক্স, তাহলে রুটটা কী হবে, এদিকে স্কোয়ারটা কী হবে, এদিকে রুট ওভার হয়ে যাবে, গুণফল গুণ ভাগফল তার রুট, তাই কি না? তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি যে এক্স ওয়াই আমাদের কত দেওয়া আছে 64, গুণফলটা কত 64, গুণ ভাগফলটা আমাদের কত 4। তাহলে এই দুটার গুণ করলে কত হবে, 64 গুণ 4 করলে কত হয়, এখানে হচ্ছে 16 গুণ 4 মানে 64 গুণ 4, তাহলে এটা 16 থেকে 4 আসবে, এই 4 4 দুটা 4 থেকে একটা 4 আসবে, তাহলে কত পাবো আমরা 16। তাহলে বড় সংখ্যাটি কত পাচ্ছি 16। এবার ছোট সংখ্যাটি কীভাবে হবে এবং কত হবে সেটা আমরা বের করব। তাহলে ছোট সংখ্যাটা কি আমাদের ওয়াই আমাদের বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বের করব, আমাদের এখানে এক্স ওয়াই দেওয়া আছে, যদি এই ভাগফলটাকে উল্টে দেই মানে 1 বাই ভাগফল লিখি 1/x/y, তার মানে কি গুণ ফল যেটা আছে তাকে যদি আমরা ভাগফল দিয়ে ভাগ করি, সেটাই তো, এটা হচ্ছে গুণফল, এটাকে যদি আমরা 1 বাই ভাগফল মানে ভাগফল দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, এক্স ওয়াই এটা উল্টে যাবে, y/x, এটা সমান সমান কি গুণফল ভাগফল। তাহলে কি হচ্ছে এক্স এক্স কাটা, তাহলে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান সমান গুণফল ভাগফল পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান কী পাবো, রুট ওভার গুণফল ভাগফল। তাহলে ওয়াইটা আমাদের কি ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা ওয়াই, এই ওয়াইটা আমরা কী পাবো, ছোট সংখ্যাটা কীভাবে পাবো, গুণফল কত আমাদের 64 আর ভাগফল কত 4, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 16, বাইরে আসলে কত হচ্ছে 4। তাহলে এখানে আমরা ছোটো সংখ্যা কী পেলাম 4, বড় সংখ্যা কী পেলাম 16। এটা তো আমাদের একটু টাইম কনজিউম করলো। এবার আমরা পরে যখন নেক্সট আরেকটা কোশ্চেন করবো সেটা কিন্তু আমরা শুধু একবারে বসিয়ে দিব যে বড় সংখ্যা সমান সমান কী হবে, রুট ওভার গুণফল ইন্টু ভাগফল, এটা তো প্রমাণ করে দিলাম। আর ছোটো সংখ্যা কী হবে, গুণফল বাই ভাগফল। আর যখন যোগফল আর বিয়োগফল দেওয়া থাকবে তখন কী হবে, বৃহত্তম সংখ্যা কী হবে যোগফল যোগ বিয়োগফল বাই 2, আর ক্ষুদ্রতম সংখ্যা কী হবে যোগফল বিয়োগফল বাই 2। অতএব ক্ষুদ্রতম ছোটো সংখ্যা পাবো যখন বিয়োগ হবে, আর বড় সংখ্যা পাবো যখন যোগ হবে। এখানে সেম, বড় সংখ্যা পাবো কখন, যখন গুণ হবে, ছোট সংখ্যা পাবো কখন, যখন ভাগ হবে। তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন আমরা নিচ্ছি। কোশ্চেনে কি বলা আছে, দুটি সংখ্যার গুণফল 32 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কি হবে। তাহলে বড় সংখ্যাটি কি হবে, বড় সংখ্যা আমরা কি ডাইরেক্ট লিখে দিব যে রুট ওভার গুণফল তার সঙ্গে কি হবে ইন্টু ভাগফলটা, সরি এটা 2, তাহলে কত হচ্ছে 64, বাইরে আসলে কত হয় 8 8 64 8। আর ছোটো সংখ্যাটা কি হবে, ছোটো সংখ্যা এটা কি হবে এই 32 গুণফল ভাগ, ছোটো সংখ্যার সময় ভাগ হবে ভাগ 2, তাহলে কত হচ্ছে রুট 16 মানে কত 4। তাহলে কিন্তু এটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারলাম। এই বড় সংখ্যা ছোটো সংখ্যা লেখার দরকার নেই, পরীক্ষায় শুধু 32 গুণ 2 করবো 64 মানে 8, 32 ভাগ 2 করবো মানে 16 মানে 4, শেষ। নেক্সট আমরা পরের ইম্পর্টেন্ট টপিক করব ইউনিট ডিজিট। এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, যে যদি আমরা এলিমিনেট করি অপশন তাহলে কিন্তু এই ইউনিট ডিজিটটা অনেক গুণের ক্ষেত্রে কাজে লাগে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কেমনভাবে কাজে লাগে, যদি আমাদের একটা বুঝিয়ে দিচ্ছি একটু, 12 গুণ 13 থাকে, তাহলে এটার গুণ করলে কত হবে, আমরা কিন্তু ইউনিট ডিজিটটা শিখলে খুব সহজে করে নিতে পারবো। যদি অপশানে দেওয়া থাকে 152, বি নাম্বার 154, সি 156, ডি 158 যদি দেওয়া থাকে কোনটা হবে, আমরা কিন্তু দেখে খুব সহজেই বুঝে যাব। এই 2 গুণ 3 লাস্টের দুটো সংখ্যা গুণ করলে কত হচ্ছে 6, এটা হবে অ্যান্সার। কীভাবে বুঝলাম দেখো, ভেঙে করে দিচ্ছি, 12 গুণ 13 করলে কত হয় 3 2 6, 3 1 3, 1 ঘর বাদ, 2 1 2, 1 1 1, তাহলে এটা কত হচ্ছে 6 5 1। আগে যাই হোক এই লাস্টের সংখ্যা দুটো গুণ করে যেটা হয়েছে এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, লাস্ট টার্মটা কিন্তু সেম থাকবে। অতএব আমরা 2 গুণ 3 করে কী দেখলাম 6 হয় লাস্টে, তার মানে এটাই অ্যান্সার, আমাদের গুণ করার দরকার নেই। এটা কিন্তু খুব সাহায্য করবে আমাদের এলিমিনেট করতে। তাহলে এখন আমরা কি শিখব, ইউনিট ডিজিট, যেটাকে বাংলায় কি বলে একক স্থানের অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। মানে একক স্থানে কি থাকবে, একক দশক শতক কীভাবে বলে জানি তো, এটা 100, এটা কত আছে 10 5 10, এটা কি একক, এককের ঘরে কত 6, তাহলে এককের ঘরে ইউনিট ডিজিট কত আছে, এখানে
কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। যদি 527, এর ইউনিট ডিজিট কত? এককের ঘরে কী আছে? 7। এর এককের ঘরে কী আছে? 7। তাহলে আরেকটা নিচ্ছি 1 2 3 4 5, এর এককের ঘরে কী আছে? 5। এর ইউনিট ডিজিট কত? 5। এই সংখ্যাটার ইউনিট ডিজিট 5। এই গুণের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে সেটা দেখিয়ে দিলাম, শর্টকাটে আমরা করে নিতে পারবো। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখো, যদি আমরা 5-এর সাথে অড নাম্বার, অড মানে কি? বিজোড়, যদি আমরা বিজোড় সংখ্যার গুণ করি তাহলে কী পাবো? বিজোড় সংখ্যা মানে 5-এর সাথে যদি 3 গুণ করি কী পাবো? 15। বিজোড় সংখ্যা মানে 7, যদি 5-এর সাথে 7 গুণ করি কত পাবো? 35। ইউনিট ডিজিট কী থাকছে আমাদের? 5। যদি বিজোড় সংখ্যা গুণ করি তাহলে এককের স্থানে কী থাকবে আমাদের? ইউনিট ডিজিট কী হবে? 5 হবে। ইউনিট ডিজিট কী হবে? 5। ইউনিট ডিজিট কী হবে? 5। যদি 5-এর সাথে আমরা ইভেন মানে জোড় সংখ্যার গুণ করি, জোড় সংখ্যার গুণ করি তাহলে আমাদের ইউনিট ডিজিট কী হবে? ইউনিট ডিজিটটা কী হবে? জোড় সংখ্যা মানে 5-এর সাথে যদি 2 গুণ করি কত পাচ্ছি? 10। যদি 5-এর সাথে 8 গুণ করি তাহলে কত পাচ্ছি? 40। ইউনিট ডিজিটে আমাদের কী আছে? 0। জোড় সংখ্যা গুণ করলে ইউনিট ডিজিটে সবসময় আমাদের কী হবে? 0 হবে 5-এর সাথে। এটা মনে রাখতে হবে। 5-এর কি? যদি 5-এর সাথে বিজোড় গুণ করি 5 হবে ইউনিট ডিজিট, 5-এর সাথে জোড় গুণ করলে 0 হবে। বুঝে গেলাম। এরপরে আমরা কি করব? এরপরে দেখে নিচ্ছি কয়েকটা এক্সাম্পল। যদি এরকম হয় 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ ... গুণ 68 থাকে, যদি বলা থাকে এর ইউনিট ডিজিট কত হবে, যদি কোশ্চেন থাকে এর ইউনিট ডিজিট কত, আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে আমাদের 5 আছে, 5 আছে। তাহলে আমরা কি দেখব? ইভেন অড আছে কিনা। এর মধ্যে কি দেখতে পাচ্ছি? ইভেন আছে। ইভেন কত? 2 আছে, 4 আছে। ইভেন মাল্টিপ্লাই করলে কি হবে? 5 দুগুণ 10 পাবো। তার সঙ্গে বাকি যাই গুণ করি না কেন আমাদের কি ইউনিট ডিজিট কী হবে? 0ই হবে। 10-এর সঙ্গে দেখো 10-এর সঙ্গে যাই গুণ করি না কেন লাস্টের সংখ্যা আমাদের কী হবে? 0ই হবে, তাই না? মানে লাস্টের 0-0-র সঙ্গে আমরা যাই গুণ করি না কেন 0ই হবে। ইউনিট ডিজিট কী হবে? 0। 10-এর সঙ্গে যাই গুণ করি না কেন, 100-র সঙ্গে যাই গুণ করি না কেন, 1000-এর সঙ্গে যাই গুণ করি না কেন, ইউনিট ডিজিট আমাদের কী হবে? 0ই হবে। আর 5-এর সঙ্গে 2টা সম্ভাবনা, যদি অড করি তাহলে 5 হবে, ইভেন করলে 0 হবে। এবার ইভেন করলাম 0 হয়ে গেল। যদি 1 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ ... গুণ 37 থাকে তাহলে ইউনিট ডিজিট কী হবে? এখানে কিন্তু কোনো ইভেন টার্ম নেই, মানে জোড় সংখ্যা নেই, সব বিজোড়। বিজোড় থাকলে কী হবে? 5-এর সাথে 3 করি বা 7 করি যাই করি না কেন বিজোড়, তাহলে কী হচ্ছে এখানে আমাদের ইউনিট ডিজিট মানে একক স্থানে কী থাকবে? 5 থাকবে। দেখে নিচ্ছি বিজোড় গুণ করলে কী হয়? 5 থাকে। সো এটা দেখে নিলাম। এইবার আরও কিছু এক্সাম্পল দেখব যে ইউনিট ডিজিটটা কীভাবে আসে। যদি 18 গুণ 27 গুণ 23 দিয়েও থাকে এর ইউনিট ডিজিট কী হবে এটা বুঝবো। এর ইউনিট ডিজিট কী হবে? দেখো এটা কীভাবে বের করব? 8-এর সাথে 7 গুণ করলাম তাহলে কত পাচ্ছি? 7 8 56। তার সঙ্গে কী আছে? 23 গুণ আছে, তাহলে এর ইউনিট ডিজিটে কী আছে? 6। আর এর ইউনিট ডিজিটে কী আছে? 3। তাহলে এই দুটার গুণ করব। 6-এর সাথে 3 গুণ করলে 18, তাহলে আমরা কী পাবো? ইউনিট ডিজিট 8 হবে। এর ইউনিট ডিজিট কী হবে? 8 হবে। নেক্সট যদি এরকম থাকে আমাদের 11 গুণ 56 গুণ 88, তাহলে ইউনিট ডিজিটে কী হবে? এখান থেকে বলি 1-এর সাথে 6 গুণ কত হচ্ছে? 6। আর এখানে কত আছে? 88-র 8, তাহলে আমরা ইউনিট ডিজিটটা কী পাচ্ছি? 6 8 48, মানে ইউনিট ডিজিটটা কত পাচ্ছি? 8 পাচ্ছি। এরপরে যদি এরকম থাকে 11-র পাওয়ারে 1, 12-র পাওয়ারে স্কোয়ার, 13-র পাওয়ারে কিউব গুণ 14-র পাওয়ারে 4 গুণ 15-র পাওয়ারে 5 গুণ 16-র পাওয়ারে 6, তাহলে এটার ইউনিট ডিজিট কী হবে? দেখো 11 একবার আছে 11 গুণ, তাহলে এর ইউনিট ডিজিটে কী আছে? 1। তারপরে গুণ, এর ইউনিট ডিজিটে কী হবে? যখন 12 করব 2, তাহলে এটা কী হবে বলো? এটা কী হবে? 12 144, মানে ইউনিট ডিজিটে কত থাকবে? 4। এটার কত থাকবে? 3 আছে, এটাকে 3 বার গুণ করতে হবে, 3 3 9, 3 9 27, মানে ইউনিট ডিজিটে কত থাকবে? 7। এটার কত থাকবে? 14, তারপরে 4 আছে, ইউনিট ডিজিটে কত? 4। তার মানে 4 পরে 4 থাকলে কী হবে? 4-এর পাওয়ারে 4, 4 4 16 গুণ 16, তাহলে কত পাচ্ছি? 16 গুণ 16, তাহলে লাস্টে কত আছে? 16 গুণ 16, এর 6 গুণ 6 6 6 36, তাহলে কত পাচ্ছি? 6। এখানে কত? 5 5 বার হবে, তাহলে 5-এর কী হবে? এখানে দেখে নিচ্ছি 5কে যদি ইউনিট ডিজিটে কত আছে? 5 5 বার গুণ করা হয় তাহলে কী হবে? 5 5 25, আবার 5 5 25 গুণ 5, তাহলে 5 5 25 গুণ 5, 5 5 25, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? 5। 6কে যদি করা হয় তাহলে কত হবে? 6। তাহলে এদের আবার গুণ করি, এদের গুণ করলে কী পাবো? দেখো 4 1 4, 4 7 28, 5 6 30,
গুণ 6, এখানে কিন্তু একটা 0 চলে আসলো 30। এবার এর সঙ্গে যাই গুণ করি না কেন ইউনিট ডিজিট আমাদের কি হবে? 0ই হবে। এইবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে মনে রাখার মতন, সেগুলো আমরা শিখব। কি শিখব? যে যখন আমাদের যদি দেখো একটা জিনিস, যে 10 আছে, এর 1 থাকলে কত পাচ্ছি? 10। 10-এর স্কোয়ার করলে কত পাচ্ছি? 100। ইউনিট ডিজিট কত? 0। 10-এর কিউব করলে কত পাচ্ছি? 1000। তাহলে এর ইউনিট ডিজিট কত? 0। তো 0 যখন থাকবে এর পাওয়ারে আমি যাই দিই না কেন ইউনিট ডিজিট কী হবে? 0 হবে। সেম আরেকটা জিনিস দেখো, যদি 11 থাকে এর পাওয়ারে 1 করলে কত পাচ্ছি? 11। যদি 11-এর স্কোয়ার করি কত পাচ্ছি? 121। ইউনিট ডিজিট কত? 121-এর ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট কত? 1। 11-এর ইউনিট ডিজিট কত? 1। যদি এখানে দেখো, যদি 1 থাকে তাহলে 1, 1-এর স্কোয়ার করলে 1, 1-এর কিউব করলে 1, ইউনিট ডিজিট কত? 1, তাই না? সবসময় তাহলে যদি 21-এর করি, 21-এর স্কোয়ার তাহলে কত পাচ্ছি? 441। ইউনিট ডিজিট কত? 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে ইউনিট ডিজিট মানে সামনে যাই থাক না কেন লাস্ট সংখ্যা ইউনিট এককের ঘরে যদি 1 থাকে এর পাওয়ারে যাই থাক না কেন, এর পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট আমাদের কি হচ্ছে? 1 হচ্ছে। আর এই 0 যদি থাকে, ইউনিট ডিজিটে 0 থাকে, সামনে যাই থাক না কেন এর পাওয়ারে যাই থাক না কেন যদি এককের ঘরে 0 থাকে তাহলে কত পাচ্ছি? সবসময় 0 পাচ্ছি। এবার দেখো 20-র সময় তো 0 হবে, যদি 20-এর স্কোয়ার করা হয় তাহলে কত হচ্ছে? 400। 0 0 পাচ্ছি। এবার কি দেখব 5-এর জন্য, যে 5 1 থাকলে 5, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। ইউনিট ডিজিটে কত পাচ্ছি? 5। 5-এর কিউব করলে কত পাচ্ছি? 125। ইউনিট ডিজিট কত পাচ্ছি? 5। যদি 15-এর স্কোয়ার করি তাহলে কত পাবো আমরা? 15-এর স্কোয়ার করলে 225। ইউনিট ডিজিটে কত পাচ্ছি? 5। যদি 25-এর স্কোয়ার করি কত পাচ্ছি? 25 গুণ 25 কত হচ্ছে আমাদের? 625। তাহলে ইউনিট ডিজিট কত? 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে 5 যখন থাকবে ডট ডট সামনে সংখ্যা যাই থাক না কেন ইউনিট ডিজিট মানে এককের ঘরে যদি 5 থাকে, এককের ঘরে যদি 5 থাকে এর পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিটটা আমাদের কি হবে? ইউনিট ডিজিটটা আমাদের 5 হবে। যাই দিই না কেন, এই 5 আছে ইউনিট ডিজিট, এর পাওয়ারে যাই দিই না কেন তাহলে আমাদের ইউনিট ডিজিটটা কী হবে? 5 হবে। তাহলে 6-এরটা দেখি, 6-এর পাওয়ার 1 থাকলে কত হয়? 6। 6-এর স্কোয়ার কত? 36। ইউনিট ডিজিট কত? 6। 6-এর কিউব কত? 216। ইউনিট ডিজিট কত? 6। যদি আমরা 16-র স্কোয়ার করি তাহলে কত পাবো? 16-র স্কোয়ার করলে কত হয়? 256। ইউনিট ডিজিট কত? 6। তাহলে কি দেখতে পাচ্ছি? যে যখন ইউনিট ডিজিট একক স্থানের অঙ্ক 6 হবে এর পাওয়ারে যাই থাক না কেন আমরা ইউনিট ডিজিট কী পাচ্ছি? 6 পাচ্ছি। ইউনিট ডিজিট কত পাচ্ছি? 6। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এইখান থেকে আমি কি বলতে পারি? যে যাই থাক না কেন যদি একক স্থানে, একক ঘরের স্থানে, একক স্থানে মানে ইউনিট ডিজিট যদি 0 1 5 6 থাকে, এই 4টার মধ্যে কোনোটা থাকে, তাহলে পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন হবে না। ইউনিট ডিজিটটা কি থাকবে? সেম থাকবে, একই থাকবে। তাই দেখতে পেলাম যে 0 1 5 6 এরপর আমি যাই নেই না কেন এনের ভ্যালুটা পাওয়ারে যাই নেই, এর ইউনিট ডিজিটটা কী হবে? সেমই হবে। 0-র সময় 0ই হবে, 1-এর সময় 1ই হবে, 5-এর সময় 5ই হবে, 6-এর সময় 6ই হবে। তাহলে কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি এখানে, যে 815 36 515 27 10, তারপরে 212, তারপরে হচ্ছে যোগ 6 দিয়ে একটা নিচ্ছি 216, তারপরে 88। তাহলে এগুলোর কি হবে? আরেকটা 1 দিয়ে নিয়ে নিচ্ছি 21 99। তাহলে ইউনিট ডিজিট কী হবে? এর কি এককের ঘরে কী আছে? 5। এরপরে যাই থাক না কেন এটা কী হবে? ইউনিট ডিজিট 5ই হবে। এর ইউনিট ডিজিটটা যদি বের করতে বলে, এখানে কী আছে? 5। এরপরে যাই থাক না কেন কী হবে? 5 হবে। এর কথা আছে 0 ইউনিট ডিজিটে, এরপরে যাই থাক না কেন তাহলে কী হবে? 0ই হবে। এটা কত আছে? 6। এরপরে যাই থাক না কেন ইউনিট ডিজিট কী হবে? 6। 1 আছে, এরপরে যাই থাক ইউনিট ডিজিট কী হবে? 1 হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি সহজেই সলভ করে নিতে পারবো ইউনিট ডিজিটটা কী হবে। পুরো আমাদের করার দরকার নেই। 5 5 কত হচ্ছে? 10, 6 16 আর 1 17। তাহলে ইউনিট ডিজিটটা আমাদের কত হচ্ছে? 7। এটা আমাদের কি হচ্ছে? ইউনিট ডিজিটটা কত পাচ্ছি আমরা? 7। আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি।
তাহলে এটার সময় কি হবে, ইউনিট ডিজিটটা কি হবে আমাদের? দেখো এটা কিন্তু খুব সহজেই বলে দেবো। 1 আছে তাহলে 1 হবে, মাইনাস 6 আছে তাহলে 6ই হবে, 5 আছে তাহলে 5ই হবে, 0 আছে তাহলে 0ই হবে, 5 আছে 5ই হবে, পাওয়ারে যাই থাক না কেন। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে 10, 10-এর থেকে 6 চলে যাচ্ছে 4 আর 1-এ 5। তাহলে ইউনিট ডিজিট কত পাচ্ছি 5, ইউনিট ডিজিট কত পাচ্ছি 5। তাহলে আমরা নেক্সট পরে করব কি, যে যদি আমাদের এটা তো দেখলাম যে 0, 1, 5, 6 এর পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট আমরা সেটাই পাবো। যদি আমাদের এই একক স্থানে 0, 1, 5, 6 না থাকে, যদি এই সংখ্যাগুলো না থাকে তাহলে কি হবে, তাহলে কি হবে সেটা আমরা দেখব। যদি একক স্থানে এগুলো না থাকে, যদি একক স্থানে এগুলো না থাকে, 0, 1, 5, 6 না থাকে, তাহলে কি থাকবে, এগুলো বাদে কি আছে 2, 3, 4, 7, 8, 9 থাকে, তাহলে কি হবে সেটা আমরা এখন দেখব। আর এটা কিন্তু খুব সহজেই সলভ হয়ে যাবে, আমরা কোশ্চেন যখন করব খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা অ্যান্সার করে নেব। এবার কি দেখতে হচ্ছে, যদি এগুলো না থাকে আমাদের একক স্থানে তাহলে কী হবে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে একটু দেখে নিচ্ছি যে 2-এর 1 করলে কত হয় 2, 2-এর স্কোয়ার করলে কত হয় 4, 2-এর কিউব 8, 16, 2-এর পাওয়ারে 5, 32, 2-এর পাওয়ারে 6, 64, 2-এর পাওয়ারে 7 কত হচ্ছে 128, 2-এর পাওয়ারে 8 কত হচ্ছে 256, 2-এর পাওয়ারে 9 512, 2-এর পাওয়ারে 10 1024 পেলাম। 3-এর করে নিচ্ছি, 3-এর পাওয়ারে 1 3, 3-এর স্কোয়ার 9, 3-এর কিউব 27, 4 81, 3-এর পাওয়ারে 5 করলে কত হয় 243 করে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে কী অবজার্ভ করছি সেটা দেখো, এখান থেকে কী পাচ্ছি 2, এখানে ইউনিট ডিজিট কত 2, এখানে ইউনিট ডিজিট কত 4, এখানে কত 8, এখানে কত 6, আবার যখন 5 হচ্ছে তখন এখানে কত 2, এর ইউনিট ডিজিট 4, এর কত 8, এর কত 6। তাহলে একটা জিনিস দেখো এখানে যে 4টা 1 2 3 4, 4টা পরে 4টার পরে দাগ দিয়ে দিলাম, এখানে 4টা পরে এখানে দেখো 2 4 6 সরি 2 4 8 6 ইউনিট ডিজিট এগুলো আছে। 4টা ঘর পরে দেখো আবার সেম 2 4 8 6, আবার দেখো 4টা ঘর পরে কিন্তু সেম শুরু হয়েছে 2 4 ইউনিট ডিজিটে 2 4, পরেরটা নিশ্চয়ই আমরা 8 পাবো, নিশ্চয়ই 6 পাবো, সেম। তার মানে এখান থেকে কী দেখতে পাচ্ছি যে 4 ঘর পরে কিন্তু আমাদের পুনরাবৃত্তি হচ্ছে, সেম জিনিসই পাচ্ছি, ইউনিট ডিজিটে কী পাচ্ছি সেম পাচ্ছি 4 ঘর পরে, যখন পাওয়ারটা 4 ঘর পর এগোচ্ছে তখন কি হচ্ছে সেম জিনিসই পাচ্ছি। 1 থেকে 4 অবধি পাওয়ার গেল, তারপরে 5 থেকে আবার সেম পাচ্ছি। এখানে দেখি ইউনিট ডিজিট কত 3 9 7 1, আবার দেখো 3 3 থেকে শুরু হয়ে গেছে। তার মানে কি এটার ক্ষেত্রেও কি যে 4 ঘর গেল পাওয়ারে, তারপরে কিন্তু আবার সেম শুরু হয়ে গেছে 3, এরপরটা 9 পাবো 7 1 সেম পেতে থাকবো। 4-এর ক্ষেত্রে দেখি 4 16, 4-এর কিউব 64, 4-এর 4 করলে কত হয় 256, 4-এর পরে 5 করলে কত হয় 1024। তাহলে এখানে দেখো এখানে ইউনিট ডিজিটে 4 6 4 6, এখানে দেখো 4, তাহলে এরপরটা আবার 6 পাবো 4 আবার 6, এটা 2 ঘর পরে চেঞ্জ হচ্ছে, কিন্তু কি মিনিমাম মানে 4 ঘর পরে চেঞ্জ হবেই। কোনো সংখ্যারই যে কোনো সংখ্যারই আমি পাওয়ারে যাই নেই না কেন, মানে পরপর যদি নেই তাহলে কি দেখতে পাবো 4 ঘর পরে চেঞ্জ হচ্ছে। 1 থেকে 4 অবধি গেল সংখ্যা, ইউনিট ডিজিটের সংখ্যা কি আবার পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে, সেম দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি নোট করতে পারি যে সব সংখ্যার এককের ঘরের অঙ্ক 4 পাওয়ার পর পর পুনরাবৃত্তি হয়। তাহলে এখান থেকে কী দেখতে পেলাম যে 4 পাওয়ার পর পর কিন্তু আবার সেম পাচ্ছি ইউনিট ডিজিটটা। তাহলে আমরা কি করব, এটা তো আমি পাওয়ারে যাই থাক এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ইউনিট ডিজিটটা কীভাবে সেম হবে, কিন্তু এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমার দেখতে হবে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হয়। তো এখানে আমরা নর্মাল একটা কী পেলাম ফর্মুলা, যে 4 পাওয়ার পর পর পুনরাবৃত্তি হয়। তাহলে এবার সলভ করব যে এগুলোর ক্ষেত্রে কি হবে, যদি আমাদের এই সংখ্যাগুলো নেই তাহলে কি হবে সেটা আমরা দেখে নিচ্ছি। যদি এক্সাম্পল দিয়ে শুরু করছি, যদি আমার পাওয়ারে ইভেনের ক্ষেত্রে করছি, মানে ইভেন নাম্বার কোনগুলো আমাদের 2 4 8, প্রথমে এই জোড় সংখ্যাগুলোর জন্য দেখছি কি হয়, জোড় সংখ্যা এদের জন্য দেখছি কি হয়, দেখছি যদি
এর পাওয়ারে আমার 64 থাকে। 4 ঘর পর পর কিন্তু আমাদের চেঞ্জ হয়, মানে সেম জিনিসটাই পুনরাবৃত্তি হয়। তাহলে কী করবো, এটাকে 4 দিয়ে ভাগ করব। প্রথমে এটাকে কী করবো, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে কী দেখছি, কাটাকাটি চলে যায়, রিমাইন্ডার কত থাকে এর, ভাগশেষ কত, 0। যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যায় তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাটার কী করতে হবে আমাদের, যে ইউনিট ডিজিটে কত আছে 2, 2 এর পাওয়ারে কত বসাবো, 4। তাহলে এখান থেকে কী পাবো, 2 এর পাওয়ারে 4 মানে কত, 2 দুগুণ 4 গুণ 4, তাহলে কত হচ্ছে 16, মানে ইউনিট ডিজিটে কত আছে 6। তাহলে ইউনিট ডিজিটে কত পাচ্ছি 6। যদি আমরা এই 324, আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এর পাওয়ারে 32 বসাই, তাহলে প্রথমে আমরা কি করব, যদি এর পাওয়ারে 32 থাকে, ইউনিট ডিজিটে 4 আছে, 2-এরটা দেখলাম। এবার ইউনিট ডিজিটে 4-এর ক্ষেত্রে যদি পাওয়ারে 32 বা যে কোনো কিছুই থাক না কেন, আগে 4 দিয়ে ডিভাইড করব। যদি দেখি 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে, 4-এ 32, তাহলে রিমাইন্ডার কত, ভাগশেষ কত, 0। যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যায় তাহলে কি করব, এই ইউনিট ডিজিট এর পাওয়ারে কত বসাবো, আমরা 4 বসাবো। যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যায়, 0 বসানো যাবে না, কিন্তু 0 বসালে কী হয়ে যায়, সব আমাদের 1 হয়ে যাবে, কোনো কিছুর পরে 0 মানে 1। কিন্তু আমরা কী করব, যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যায় তাহলে কি বসাবো, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে পাওয়ারে কত বসাবো, 4। তাহলে 4-এর পাওয়ারে 4 মানে কত, 4টা 4 গুণ আছে, তাহলে 4 স্কোয়ার গুণ 4 স্কোয়ার লিখতে পারি। তাহলে কত হয় এটা, 16 গুণ 16। তাহলে আমরা কীভাবে গুণ করি, ইউনিট ডিজিটটা শুধু গুণ করি, 6 6 36। তাহলে আমরা ইউনিট ডিজিটটা এখান থেকে কী পাচ্ছি, 6। এইটার সময়ে 6 পেলাম, এটার সময়ে 6, মনে রাখবে। এরপর আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 8, এই ইউনিট ডিজিটে 8 নিচ্ছি, এবার 2 4, এবার 8 নিচ্ছি, এর পাওয়ারে বসাচ্ছি 128। এটাকে দেখবো 4 দিয়ে ভাগ যায় কিনা, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কী থাকে, 0। 4 দিয়ে কিন্তু ভাগ চলে যায়, 4 3 12, 4 2 8, রিমাইন্ডার কী হচ্ছে 0। যখন সম্পূর্ণ ভাগ যাবে তখন কি করব, যদি ভাগ চলে যায় তাহলে ইউনিট ডিজিটে কী আছে 8, তারপরে 4 বসাবো। তাহলে এখানে কী পাবো, 8-এর স্কোয়ার গুণ 8-এর স্কোয়ার, তাহলে এখানে কী হবে, 64 গুণ 64, ইউনিট ডিজিট 4 গুণ 4, 4 4 কত হয় 16। তাহলে ইউনিট ডিজিটে কী পাচ্ছি আমরা, 6। তাহলে ইউনিট ডিজিটটা কত পাচ্ছি, 6 পেলাম। এইখানে দেখো একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে যখন ইউনিট ডিজিটে আমার 2 থাকবে, কি 4 থাকবে, কি 8 থাকবে, যদি ইভেন নাম্বারগুলো থাকে, এই 0 1 5 6 বাদে যে বাকি সংখ্যাগুলো আছে, এর মধ্যে যদি এই ইভেন নাম্বারগুলো আমরা একক স্থানে বসাই, মানে একক স্থানে ফেলে পাওয়ারে চেক করি এগুলো কি হবে। যদি এখানে পাওয়ারে যদি দেখি যে 4 দিয়ে সম্পূর্ণ আমাদের ভাগ হয়ে যাচ্ছে, ইউনিট ডিজিটে 2, এখানে 4, এখানে 8 আছে, এবং পাওয়ারে যাই থাক না কেন সেটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে কি দেখছি, রিমাইন্ডার 0, ভাগশেষ 0, মানে এটা সম্পূর্ণ ভাগ হয়ে যাচ্ছে। যদি সম্পূর্ণ ভাগ হয় তাহলে আমরা ইউনিট ডিজিটে কী পাচ্ছি, একক স্থানে 6। 3টার ক্ষেত্রে কী পাচ্ছি, 6। 3টার ক্ষেত্রে কিন্তু কী পাচ্ছি, আমরা 6 পাচ্ছি। তাহলে এটা আমরা এখান থেকে কী নোট করতে পারি, যদি একক স্থানের অঙ্ক ইভেন মানে জোড় হয় এবং পাওয়ার সম্পূর্ণভাবে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি পাবো, তাহলে ইউনিট ডিজিটটা আমাদের কি হবে, একক স্থানের অঙ্কটা আমাদের কি হবে, 6। দেখো 2-এর সময়, 4-এর সময়, 8-এর সময় পাওয়ারে যাই থাক না কেন যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ হয় তাহলে কি ইউনিট ডিজিট কী পাচ্ছি, 6। এটা একটা নোট করে নেবে, এটা কিন্তু খুব সহজে, এটা একবার বুঝে গেলে খুব সহজেই আমরা কোশ্চেনে অ্যান্সার করে নিতে পারবো দেখা মাত্রই। নেক্সট কী করবো, ইভেন বাদে, তাহলে আমাদের আর কি এই অড নাম্বারগুলোর সময় কী হবে সেটা দেখব। অড নাম্বার আমাদের কি কি আছে, 3 7 9, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে আমরা সেটা দেখব। এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল নিয়ে চেক করবো যে 5 2 7 3, এর পাওয়ারে যদি 64 থাকে, ইউনিট ডিজিটে কত আছে 3। প্রথমে এটাকে কী করব, পাওয়ারে যাই থাক 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে এটা কি ভাগ যাচ্ছে, রিমাইন্ডার কত 0, ভাগ চলে যাচ্ছে, 4 1 4, 4 6 24, ভাগ যাচ্ছে। তাহলে কি যদি ভাগ যায় তাহলে এই এককের ঘরে যেটা থাকবে তারপরে কত দিব, 4। তাহলে 3 4 বার গুণ আছে, 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তাহলে কত হয় 9 গুণ 9, মানে 3-এর পরে 4 থাকলে কত হয় 81। তাহলে ইউনিট ডিজিটে কত পাচ্ছি, 1। ইউনিট ডিজিট কত পেলাম, 1। তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল নিব, 7 2 5 7, এর পাওয়ারে যদি 32 রাখি, একে 4 দিয়ে ভাগ করব, পাওয়ারে 32 আছে, এটাকে 4 দিয়ে ভাগ করে দেখব কী থাকে, রিমাইন্ডার 0, 4 8 32 হয়ে যাচ্ছে। তাহলে কী করব, যদি 0 হয় ইউনিট ডিজিটে কী আছে 7,
এরপরে কত বসাবো 7, তাহলে 7-এর পাওয়ারে 4 মানে কত 7 স্কোয়ার গুণ 7 স্কোয়ার 49 গুণ 49, তাহলে 9 আর 9 গুণ করলে কত হয় 81, তাহলে ইউনিট ডিজিট আমরা কি পাচ্ছি ইউনিট ডিজিট পাচ্ছি কত 1, ইউনিট ডিজিট পেলাম 1। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 3 দিয়ে নিলাম 7 দিয়ে নিলাম, তাহলে আরেকটা কি দিয়ে নেবো 9 দিয়ে 519, এরপরে যদি 112 থাকে যাই থাকে না কেন 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলাম কি দেখছি 4 দুগুণ 8 32, 4 8 32, রিমাইন্ডার কি হচ্ছে 0, 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে, যদি ভাগ যায় তাহলে ইউনিট ডিজিটে কত হচ্ছে 9, এরপরে কত দিব 4, 4 দিলে কত হয় 9-এর স্কোয়ার গুণ 9-এর স্কোয়ার মানে কত 81 গুণ 81, তাহলে 1 আর 1 গুণ করলে কত পাবো 1, তাহলে ইউনিট ডিজিটটা আমার কত হচ্ছে 1। এইখানে দেখো, এইখানে কিন্তু ইন্টারেস্টিং জিনিস খুব, যে যখন আমার এই অড নাম্বারগুলো নিলাম ইউনিট ডিজিটে 3 7 5 3 7 9, তখন কী পাচ্ছি এর পাওয়ারে যাই থাক না কেন যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যায়, সম্পূর্ণরূপে 4 দিয়ে সম্পূর্ণরূপে কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে কী হবে ইউনিট ডিজিটে সবসময় আমরা 1 পাবো, এটাই পেলাম। তাহলে এটা আমরা নোট করে নিচ্ছি, যদি একক স্থানের অঙ্ক অড মানে বিজোড় হয় এবং পাওয়ার সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে ইউনিট ডিজিটটা কি হবে আমাদের 1 হবে। এটা কিন্তু সব জায়গায় দেখলাম অড নাম্বার নিয়ে পাওয়ারে যাই থাক না কেন 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ হলে ইউনিট ডিজিটে কত হচ্ছে 1। এটা তো আমরা দেখলাম যে পাওয়ারটা যদি আমাদের 4 দিয়ে ভাগ যায়, যদি 4 দিয়ে ভাগ না যায় তখন কি হবে সেটা আমাদের দেখতে হবে। যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে এখন আমাদের দেখার ইন্টারেস্টিং বিষয় কি দেখার জন্য, যে পাওয়ার যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে কি হবে সেটাই আমাদের এখন দেখার। তাহলে দেখে নিচ্ছি কয়েকটা এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল নিচ্ছি 2 3 4 3 7, এটা আছে এর পাওয়ারে 323 নিলাম। প্রথমে কী করবো 4 দিয়ে ভাগ যায় কি না যায় সেটা আমরা 4 দিয়ে ভাগ করে দেখব। এর পাওয়ারে মানে ইউনিট ডিজিটে কী আছে 7 আছে, যদি এখানে 0 1 5 বা 6 থাকতো তাহলে আমরা পাওয়ারে কী আছে সেটা দেখতামই না, ইউনিট ডিজিটে যা আছে সেটাই ইউনিট ডিজিট হতো। কিন্তু এখানে কি 0 1 5 6 বাদে অন্য সংখ্যা আছে, অন্য অঙ্ক কী আছে 7, তার জন্য আমাদের কি পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করছি, দেখি ভাগ করলে কত হয় 4 8 32, আর এখানে কি হচ্ছে আমাদের রিমাইন্ডার কত থাকছে 3, রিমাইন্ডার কত থাকছে তাহলে 3, 4 8 32 হচ্ছে, তার মানে কত পাচ্ছি এখানে 80, আর এখানে যোগ 3 থেকে যাচ্ছে, 3টা হচ্ছে আমাদের কি রিমাইন্ডার। তাহলে 4 দিয়ে কি এটা সম্পূর্ণ ভাগ যাচ্ছে না, যদি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যেত তাহলে কী করতাম 7-এর পাওয়ারে 4 করে দিতাম, তারপর ইউনিট ডিজিট বের করতাম। কিন্তু যদি সম্পূর্ণ ভাগ না যায় তখন কি করব, তখন আমরা এই ইউনিট ডিজিটের পাওয়ারে এই যেটা ভাগশেষ থাকবে সেটা বসাবো, ভাগ চলে গেলে 4 বসাবো, না গেলে যেটা থাকবে সেটা বসাবো। তাহলে 7-এর পাওয়ারে কি মানে কত 7-এর স্কোয়ার গুণ 7, 7-এর স্কোয়ার মানে 49 গুণ 7, তাহলে ইউনিট ডিজিটটা শুধু আমাদের গুণ করবো 7 নং 63, তাহলে আমরা ইউনিট ডিজিটটা কী পাচ্ছি এখানে 3, ইউনিট ডিজিটটা কী পাচ্ছি 3। নেক্সট আরও কিছু এক্সাম্পল নিচ্ছি 3 2 5 1 6 9, এরপরে কত হচ্ছে 231, সবার প্রথমে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 4 5 20, 20 চলে গেলে কত থাকে 31, তাহলে এখানে 4 7 28, তাহলে আমার এখানে ভাগশেষ কী থাকছে রিমাইন্ডার কী থাকছে, রিমাইন্ডার এখানেও 3 থাকছে, তার মানে কি 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে কী করবে ইউনিট ডিজিটে কী আছে 9, তাহলে 9-এর পাওয়ারে এই 3টা বসাবো ভাগশেষ, তাহলে কী হবে 9 স্কোয়ার ইন্টু 9, 81 গুণ 9, 9 আর 1 গুণ করলে 9, তাহলে ইউনিট ডিজিটটা আমাদের কী হচ্ছে 9। তার মানে এটাই করব যে যদি ভাগ না যায় 4 দিয়ে সম্পূর্ণভাবে ইউনিট ডিজিটে যা থাকবে তারপরে সেটা বসিয়ে দিব, এটাই আমাদের দেখার। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যদি 22 তারপরে 853 থাকে, তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 4 দুগুণ 8 যাচ্ছে, 4 1 4 থাকলো 1 13, 4 3 12, রিমাইন্ডার কত থাকছে আমার 1, রিমাইন্ডার কত 1, তাহলে কী বসাবো ইউনিট ডিজিটে 2 আছে, 2-এর পাওয়ারে 1, তাহলে ইউনিট ডিজিটটা কত পাবো 2 1 2, ইউনিট ডিজিট কত পাচ্ছি 2। যদি আর এক্সাম্পল নেব না, এটাই থাক,
এখান থেকে তাহলে আমরা কি কনক্লুড করতে পারছি, এখান থেকে আমরা কি নোট করতে পারবো, যদি পাওয়ার 4 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ না যায় তাহলে কি করব, তাহলে আমাদের যে ইউনিট ডিজিট যেটা হবে এককের স্থানের অঙ্ক, তাহলে এককের স্থানের অঙ্কের পাওয়ারে সেই ভাগশেষ বসিয়ে ইউনিট ডিজিট বের করব। বোঝা গেল? তাহলে আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি এখানে, যে 12 31 2 4 3 2 মাইনাস 16 48 করলাম। তাহলে এর ইউনিট ডিজিটে কত আছে 1 থাকলে পাওয়ারে যাই থাক না কেন 1ই হবে। এইখানে কত আছে 6 থাকলে পাওয়ারে যাই থাক না কেন তাহলে কত হবে, ইউনিট ডিজিটে 6ই হবে। এটা মাইনাস করলে কত পাচ্ছি -5। কিন্তু কি ইউনিট ডিজিট কখনোই আমাদের নেগেটিভ হবে না। এখান থেকে কী বলতে পারি, ইউনিট ডিজিট কখনোই নেগেটিভ হবে না। ইউনিট ডিজিট কী হবে, সবসময় পজিটিভ হবে। তাহলে সেটা কীভাবে আনবো, ইউনিট ডিজিটটা আমাদের কী হবে, এটাকে 10 থেকে বিয়োগ করে দেবো, তাহলে কত পাচ্ছি 5। ইউনিট ডিজিটটা 5ই হবে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি 29, এখানে কত আছে 1, পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট 1ই হবে। 5 পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট 5ই হবে। তাহলে এটা কত পাচ্ছি -4, কিন্তু ইউনিট ডিজিট -4 হবে না। তাহলে ইউনিট ডিজিট আমরা কি লিখতে পারবো, ইউনিট ডিজিটটা কি হবে আমাদের 10 - 4 করলে কত পাচ্ছি 6। ইউনিট ডিজিটটা কত হবে 6, এখানে কত হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কি নোট করতে পারছি, কোনো সংখ্যার ইউনিট ডিজিট কি নেগেটিভ মানে মাইনাস হবে না যদি নেগেটিভ মাইনাস চলে আসে তাহলে সেই এককের ঘরের অঙ্কটিকে 10 থেকে বিয়োগ করে ইউনিট ডিজিট লিখব। বোঝা গেল? নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কোশ্চেন সলভ করব।